সৃষ্টির আগেই মহাবিশ্ব ভ্রমণ করেছে আমাদের শরীরের কণাগুলো। আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ডক্টর ইউনূসকে বললেন মোদি। এবং সমালোচনা শুনে সমর্থকের দিকে তেড়ে গেলেন পাক ক্রিকেটার। আমাদের শরীরের বেশিরভাগ পরমাণু মিলিয়ন মিলিয়ন বছর ধরে মিল্কওয়ে ছায়াপথের চারপাশে একটি মহাজাগতিক কনভেয়র বেল্ট এ ঘুরে বেরিয়েছে। তারপর সেগুলো আমাদের ছায়াপথে পুনরায় ফিরে এসেছে, এমনকি সূর্য ও পৃথিবী তৈরি হওয়ার আগে। এ সংশ্লিষ্ট একটি গবেষণা 2024 সালের 27 ডিসেম্বর দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, আমাদের শরীরের বেশিরভাগ পরমাণু, বিশেষ করে কার্বন, অক্সিজেন, লোহা একসময় আমাদের মিল্কওয়ে ছায়াপথের বাইরে চলে গিয়েছিল। এই পরমাণুগুলো মূলত প্রাথমিকভাবে নক্ষত্র থেকে তৈরি হয় এবং যখন নক্ষত্র বিস্ফোরিত হয় তখন এগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে। এগুলো শুধু মিল্কওয়ের মধ্যেই ঘুরে বেড়ায় না, বরং মহাজাগতিক কনভেয়র বেল্টের মাধ্যমে ছায়াপথের বাইরে চলে যায় এবং একইভাবে আবার ফিরে আসে। মিয়ানমারে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যম। এ অবস্থায় দুর্যোগ কবলিত দেশটিকে সাহায্য করার জন্য বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাহায্য প্রধান। শনিবার প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুসারে ২৮ মার্চের ভূমিকম্পের পর মৃতের সংখ্যা ৩৩৫৪ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ৪৫০৮ জন আহত এবং ২২০০ জন নিখোঁজ রয়েছে। দুর্যোগের এক সপ্তাহেরও বেশি সময় পরেও দেশটির অনেক মানুষ এখনও আশ্রয়হীন। কেউ কেউ তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার কারণে বাইরে ঘুমোতে বাধ্য হয়েছে। অনেকেই আবার ভূমিকম্পের ভয়ে ভবন ধসের আশঙ্কায় রয়েছে। পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ৬.৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়, তবে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পরে সতর্কতা প্রত্যাহার করে। কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের পর এখন সুনামির আশঙ্কা কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে সুনামির কোনো সম্ভাবনা নেই। সমুদ্রের একই অঞ্চলে পরে বেশ কয়েকটি আফটার শক হয়, যার প্রাথমিক মাত্রা ছিল 4.9 থেকে 5.3। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের মাঝে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ব্যাংককে ইউনূস মোদির বৈঠকের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি, তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বার প্রান্তে রয়েছে। পৃথক সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। শনিবার রংপুর নগরীর গ্র্যান্ড প্যানেলস মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যদক্ষতা বৃদ্ধি শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। রাজধানী ঢাকা সহ দেশের 4 বিভাগে বজ্র বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায়
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মেক্সিকোর রাষ্ট্রদূতের দায়িত্বপ্রাপ্ত মুশফিকুল ফজল আনসারি নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের অফিসে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন। নিউ ইয়র্ক কনসাল জেনারেল জনাব নাজমুল হুদার উদ্যোগে এই মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শুক্রবার বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রগামী ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। ভারত ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা উভয় দেশের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। এ সময় যৌক্তিকতার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী। দুই নেতার বৈঠকে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধে আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপর তিনি জোর দেন নরেন্দ্র মোদী। সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি জরুরি। এ সময় পরিবেশকে উত্তপ্ত করতে পারে এমন ভাষার ব্যবহার এড়িয়ে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাশাপাশি এ সংক্রান্ত ঘটনার সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের কথাও বলেন তিনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে রয়েছে সীমান্তে হত্যা, তিস্তা চুক্তি। নিউজিল্যান্ডে হতাশার এক সফর শেষ করল পাকিস্তান। টি-20 সিরিজে তাও একটা ম্যাচ জিতেছিল। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশি হতে হলো তাদের। এরপর দলটির ক্রিকেটার খুশদিল শাহ অনাকাঙ্ক্ষিত কারণে এলেন শিরোনামে। সমালোচনা সহ্য করতে না পেরে তিনি তেড়ে গেলেন সমর্থকের দিকে। আজ মাউন্ট মঙ্গানুয়ে 42 ওভারের ম্যাচে 265 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে 221 রানে। বাবর আজম 58 বলে 50 রানের ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। বেন সিয়ার্স 9 ওভারে 34 রানে নেন 5 উইকেট। পাকিস্তান অল আউট হয়ে যায় 40 ওভারে। এই হারের পরই ঘটনাটা ঘটান খুশদিল। পাকিস্তানি এই অলরাউন্ডার মাঠে ভক্তদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কামাখ্যা দেবীর দর্শনে গিয়ে বিতর্কে সারা, নাম বদলে সীতা রাখতে বলল নেটিজেনরা। বলিউড অভিনেত্রী সারা আলি খানকে মাঝে মাঝে নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পূজা পাঠ করেছেন তিনি। বলা বাহুল্য, পরিবার সূত্রে দুই ধর্মের আচার কম বেশি পালন করেন সাইফ অমৃতা কন্যা। এবার কামাখ্যা দেবীর দর্শন করতে আসামের গুয়াহাটি গিয়েছিলেন সারা। সেখান থেকে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। এক প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে সাদা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও তার পরনে ছিল সাদা চুড়িদার, সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি। পূজা পাঠের সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। তাছাড়াও সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। জানা যায়, নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান। সারার এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেনরা যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক দেবীর কৃপা প্রার্থনাও করছেন। অন্যদিকে অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন।
যেমন এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লিখেন, মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি, কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। আল্লাহ এটা পছন্দ করবেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়। অন্য আরেকজন লিখেছেন, তুমি কেন ইসলামিক উৎসবের কোনো ছবি শেয়ার করো না? একজন অভিনেত্রীকে নাম বদলানোর পরামর্শ দিয়েছেন তিনি লিখেছেন, সারার নাম বদলে সীতা রাখো, এটাই ভালো হবে। চ্যানেল 52 বিনোদন ডেস্ক।